চ্যাপ্টার ১৯৫ লকপিকিং এক্সপার্ট ক্লাইন। কয়েক সেকেন্ড পর ক্লাইন তার স্পিরিট ভিশন চালু করল। সে পুরো ঘরটার দিকে একবার চোখ বুলিয়ে নিল। ম্যাডাম শ্যারনের ঘরটা যে এতটা বিলাসবহুলভাবে সাজানো, সেটা সে আগে বুঝতে পারেনি। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি ঘরটার একপাশে একটা ক্লোকরুমের দরজা আধখোলা অবস্থায় ছিল। মেঝেতে বিছানো ছিল খুব নরম আর মোটা একটা কার্পেট। বিছানার উপর রাজহাঁসের পালক দিয়ে বানানো একটা দামি কম্বল রাখা ছিল। একটা মেকআপ টেবিলের উপর ছড়ানো ছিটানো অবস্থায় পড়েছিল নানা রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট আর প্রসাধন সামগ্রী। সেখানে রাখা গহনাগুলোর দিকে তাকালে রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। একটা রকিং চেয়ারের উপর অবহেলায় ফেলে রাখা হয়েছিল কিছু পাতলা জামাকাপড় আর মোজা। ঘরের নানা জায়গায় সোনালি সিল্ক দিয়ে সাজানো অনেকগুলো শোপিস রাখা ছিল। ক্লাইনের চোখের সামনে এই সবকিছুই একেবারে স্পষ্ট হয়ে ধরা দিল। তবে ক্লাইনের নজর সবচেয়ে বেশি কাড়ল একটা অসমাপ্ত অয়েল পেইন্টিং বা তৈলচিত্র। ওই ছবিটার ভেতরে ম্যাডাম শ্যারনের নিজেরই একটা নগ্ন ছবি আঁকা ছিল। ছবিতে তার বাদামি চুলগুলো যেন একেবারে ঝরনার মতো পিঠের উপর আছড়ে পড়েছে। তার চোখ দুটো ছিল একদম নিষ্পাপ হরিণ শাবকের মতো, একেবারে পবিত্র আর স্বচ্ছ। কিন্তু তার বাঁকানো ভ্রু, তীক্ষ্ণ নাক আর নরম ঠোঁট তাকে একজন পূর্ণবয়স্ক মোহময়ী নারী হিসেবেই ফুটিয়ে তুলেছিল। এই দুই বিপরীতধর্মী বৈশিষ্ট্য একসাথে মিলেমিশে একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের আকর্ষণের জন্ম দিয়েছিল। ক্লাইন কেবল এক মুহূর্তের জন্য গলার নিচের অংশের দিকে আলতো করে একবার তাকাল। সে কিন্তু কোনো ভদ্র সাজার চেষ্টা করছিল না। সত্যি বলতে সে তো আগেই ওই পর্নোগ্রাফিটা দেখে ফেলেছে। তাহলে আর শুধু একটা ছবির ব্যাপারে তার মনে দ্বিধা বা সংকোচ কাজ করবে কেন? তার মনোযোগ আসলে আটকে গিয়েছিল ছবিটার পাশে রাখা প্যাস্টেল রং, প্যালেট আর তুলিগুলোর উপর। আর সেখানে একটা মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় এমন রূপালী প্রলেপ দেওয়া আয়নাও রাখা ছিল। এই জিনিসগুলো একসাথে যেভাবে রাখা ছিল, সেটা দেখে ক্লাইনের মাথায় একটা অদ্ভুত চিন্তার উদয় হল। তার মনে হল এই ছবিটা আসলে ম্যাডাম শ্যারন নিজেই আঁকছেন। তিনি হয়তো কোনো শিল্পীকে নিজের রূপে পাগল করে এই ছবিটা আঁকাচ্ছেন না। একজন দারুণ ফিগারের সুন্দরী নারী, যার ভেতর একই সাথে একটা আবেদনময়ী এবং নিষ্পাপ রূপ লুকিয়ে আছে। সে নিজের কাপড় খুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই ছবি আঁকছে, যাতে তার এই সৌন্দর্যটা চিরকাল ফ্রেমবন্দি হয়ে থাকে। ব্যাপারটা আসলেই একটু অদ্ভুত লাগছে। ম্যাডাম শ্যারন কি তাহলে নার্সিসিস্ট বা নিজেকে নিয়ে অতিরিক্ত মাত্রায় মুগ্ধ? ক্লাইন নিঃশব্দে ঢোক গিলল আর সেখান থেকে নিজের চোখ সরিয়ে নিল। এরপর সে ম্যাডাম শ্যারনের অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায় কি না সেটা খুঁজতে শুরু করল। লিওনার্ড মিচেল আর ফ্রাইয়ের দেওয়া নির্দেশ মতো সে তার হাতের কালো গ্লাভস জোড়া পরেই তল্লাশি চালাচ্ছিল। ঘরের প্রতিটি জিনিস ঠিক কোথায় কিভাবে রাখা আছে সেটা তাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ কাজ শেষ হওয়ার পর সবকিছু আবার আগের জায়গায় একেবারে নিখুঁতভাবে রেখে যেতে হবে। একজন অ্যাডভান্সড সিয়ার হিসেবে কাজটা তার জন্য বেশ সহজই ছিল। সে যদি কোনো কিছুর কথা ভুলেও যায় তবুও কোনো সমস্যা নেই, কারণ ড্রিম ডিভিনেশন বা স্বপ্নের মাধ্যমে সে খুব সহজেই জিনিসগুলোর জায়গা আবার মনে করে নিতে পারবে। অবশ্য আজ রাতে বাসা থেকে বের হওয়ার আগে সে নিজে একবার ডিভিনেশন করে নিয়েছিল। ডিভিনেশনের ফলাফল অনুযায়ী আজ রাতে তার সামনে কোনো বিপদ আসার কথা নয়, আর সে মোটামুটিভাবে সফলও হবে বলে জানা গিয়েছিল। একজন ভালো ভণ্ড সাধুই বোধহয় এমন কাজ করে। যদিও আমি এখন একজন ক্লাউন হয়ে গিয়েছি। ক্লাইন মনে মনে নিজেকে নিয়ে একটু হাসাহাসি করল। সে প্রায় ২০ মিনিট ধরে ম্যাডাম শ্যারনের ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সে চোখে পড়ার মতো কোনো কিছুই খুঁজে পেল না। এমনকি স্পিরিচুয়ালিটি থেকে বেরিয়ে আসা কোনো আলোও তার চোখে পড়ল না। শেষ পর্যন্ত সে ঘরের এক কোণে রাখা একটা সিন্দুকের সামনে এসে দাঁড়াল। স্টিলের তৈরি সিন্দুকটা লম্বায় প্রায় ১ মিটার হবে। এটা দেখতে বেশ পুরু এবং অনেক ভারী মনে হচ্ছিল। সিন্দুকটা দেখলে মনে হয় এটা অস্বাভাবিক রকমের মজবুত। হয়তো একমাত্র বিস্ফোরক ব্যবহার করলেই এটা খোলা সম্ভব হবে। এটা নিশ্চিতভাবেই এই এজ অফ স্টিম বা বাষ্পীয় যুগের একটা বড় বৈশিষ্ট্য। এই সিন্দুকের ভেতরে নিশ্চয়ই খুব জটিল কোনো কলকবজা বসানো আছে। ক্লাইন সিন্দুকটা খোলার একটু চেষ্টা করে দেখল, কিন্তু খুব বাজেভাবে ব্যর্থ হল। সে এই সিন্দুকের কাজটা একেবারে শেষের জন্য রেখে দিল। সে তার বাম হাতের গ্লাভসটা খুলে ফেলল। এরপর তার বাম কবজিতে পেঁচানো পোখরাজ পাথরটা সে খুলে হাতে নিল। রূপালী চেইনটা ধরে সে পেন্ডুলামটাকে নিচের দিকে ঝুলিয়ে দিল। ঘরের মিষ্টি সুবাস তার ভেতরে যে অদ্ভুত একটা উত্তেজনার সৃষ্টি করেছিল, সেটাকে সে জোর করে মন থেকে দূর করে দিল। এরপর সে গভীর ধ্যানের একটা স্তরে বা কজিটেশনের মাঝে প্রবেশ করল। তার চোখের মণি দুটো একেবারে গাঢ় অন্ধকার হয়ে গেল। সে মনে মনে জপতে শুরু করল, এই ঘরে একটা গোপন কক্ষ বা লুকানো কোনো জায়গা আছে। এই ঘরে একটা গোপন কক্ষ বা লুকানো কোনো জায়গা আছে। এভাবে টানা ৭ বার লাইনটা পড়ার পর ক্লাইনের চোখের রং আবার স্বাভাবিক হয়ে এল। সে ঝুলন্ত পোখরাজ পাথরটার দিকে তাকাল। পাথরটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছিল। তার মানে ডিভিনেশনের ফলাফল নেতিবাচক। ক্লাইন হালকা করে মাথা নাড়ল এবং ম্যাডাম শ্যারনের ঘর থেকে বেরিয়ে এল। এরপর আগের নিয়ম মেনেই সে একে একে পড়ার ঘর, বসার ঘর, গ্রিনহাউস এবং বাড়ির অন্যান্য জায়গাগুলোতে তল্লাশি চালাল, কিন্তু সে দামি বা দরকারি কোনো ক্লুই খুঁজে পেল না।
সে ডাউজিং রড সিকিং পদ্ধতিটা ব্যবহার করেনি, কারণ সে আসলে ঠিক কী খুঁজছে সেটা সে নিজেই পরিষ্কারভাবে জানত না। ক্লায়েন্ট তার পকেট থেকে রূপালী পকেট ঘড়িটা বের করে সময়টা একবার দেখে নিল। ম্যাডাম শ্যারনের শোবার ঘরে ফিরে যাওয়ার আগে সে সময়টা সম্পর্কে নিশ্চিত হয়ে নিল। কাঠের দরজাটা খুব সাবধানে বন্ধ করে ক্লায়েন্ট রিচুয়াল বা আচার পালনের জন্য ব্যবহৃত রূপালী ছোরাটা বের করল। এরপর সে তার স্পিরিচুয়ালিটিকে বাইরে বেরিয়ে আসার সুযোগ করে দিল। তার স্পিরিচুয়ালিটি প্রকৃতির শক্তির সাথে মিলেমিশে গিয়ে পুরো ঘরটাকে সম্পূর্ণভাবে সিল করে ফেলল। সে এবার নিজেকেই নিজে তলব করতে যাচ্ছে। সে তার আত্মাকে ব্যবহার করে ওই সিন্দুকের ভেতরে প্রবেশ করবে, আর সিন্দুকের ভেতরে কি কি আছে সেটা সে নিজের চোখে যাচাই করে দেখবে। দাদুকে আর কষ্ট করে তালা ভাঙার বিদ্যা শিখতে হবে না। ক্লায়েন্ট ম্যান্ডারিন ভাষায় বেশ গর্বের সাথেই কথাটা ঘোষণা করল। পুরো প্রক্রিয়াটা খুবই সহজ ছিল, কারণ সে তো নিজের কাছেই নিজে প্রার্থনা করছে, তাই তাকে খুব একটা নিয়মকানুন মেনে চলতে হবে না। ক্লায়েন্ট চন্দন কাঠের নির্যাস মেশানো একটা মোমবাতি বের করল। এরপর সে তার স্পিরিচুয়ালিটি ব্যবহার করে সেটাতে আগুন জ্বালিয়ে দিল। এই মোমবাতিটাই এখন তার বেদির কাজ করবে। আমি আমার নিজের নামে তলব করছি, মিস্টার ফুল, যিনি এই যুগের কেউ নন, ধূসর কুয়াশার উপরে থাকা সেই রহস্যময় অধিপতি, হলুদ এবং কালো রঙের সেই রাজা যিনি সৌভাগ্য নিয়ন্ত্রণ করেন। ম্যাডাম শ্যারনের শোবার ঘরে মন্ত্রের শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগল। ক্লায়েন্টের ভেতর থেকে তার স্পিরিচুয়ালিটি বেরিয়ে এসে খুব আলতোভাবে মোমবাতির শিখার সাথে মিশে গেল, আর তারপর সেটা হাতের তালুর সমান একটা ধূসর রঙের আলোর পর্দায় পরিণত হল। এরপর সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে গেল। কানের কাছে ভেসে আসা সেই পাগলাটে প্রলাপগুলোকে পাশ কাটিয়ে সে ধূসর কুয়াশার উপরের জগতে প্রবেশ করল। সে দেখতে পেল সেই প্রাচীন লম্বা টেবিলের প্রধান আসনটার ঠিক পেছনেই সমনিং বা তলব করার দরজাটা আবির্ভূত হয়েছে। ক্লায়েন্ট কিছু একটা করতে যাবে, ঠিক তখনই সে থমকে দাঁড়াল। আমি যেহেতু এখানে চলেই এসেছি, তাহলে আমার একটা ডিভিনেশন করে দেখা উচিত। কে জানে, হয়তো আমি কোনো নতুন ক্লু পেয়েও যেতে পারি। এখানে বাইরের কোনো বাধা বা প্রভাব কাজ করে না, তার উপর আমার ক্ষমতাও এখানে বহুগুণে বেড়ে যায়। এছাড়া আমি এখন যে জায়গায় আছি সেখান থেকে ডিভিনেশন করাটা অনেক বেশি কার্যকর। এটা অনেকটা ম্যাডাম শ্যারন প্রতিদিন নিজের সাথে যেসব জিনিস রাখেন তেমন কোনো জিনিস ব্যবহার করে ডিভিনেশন করার মতোই ব্যাপার। ক্লায়েন্ট চেয়ারটায় বসে পড়ল। এরপর সে জাদুর মতো একটা ফাউন্টেন পেন আর এক টুকরো ছাগলের চামড়া তৈরি করে নিল। আমি ঠিক কিসের ওপর ডিভিনেশন করব? ক্লায়েন্ট গভীর চিন্তায় তলিয়ে গেল। ম্যাডাম শ্যারনের ভেতরে কি কোনো সমস্যা আছে? না, সবাই তো জীবনে কোনো না কোনো ভুল করে, তাই এই হিসেবে তো যে কোনো মানুষের ভেতরেই কোনো না কোনো সমস্যা থাকতে পারে। ম্যাডাম শ্যারন কি কোনো অপরাধের সাথে জড়িত? না, এই প্রশ্নটাও খুব একটা নির্দিষ্ট হল না। সে রাজনৈতিক অঙ্গনের সাথে যুক্ত একজন খুব পরিচিত মুখ, তাই এটা খুবই স্বাভাবিক যে সে হয়তো এমন কোনো নোংরা কাজের সাথে জড়িত যেটার জন্য তাকে কখনো শাস্তি দেওয়া যাবে না। তাছাড়া অপরাধের আসল সংজ্ঞাই বা কি? লোয়েন সাম্রাজ্যের আইন অনুযায়ী, নাকি ইন্টেস প্রজাতন্ত্রের আইন অনুযায়ী, নাকি সেটা আমাকে নিজের মতো করে ঠিক করে নিতে হবে? মাথায় এত সব চিন্তা ঘুরপাক খাওয়া সত্ত্বেও ক্লায়েন্ট আর দেরি করতে চাইল না, কারণ তার আসল শরীরটা তো এখনও ওই বাস্তব জগতেই পড়ে আছে। তাই সে সিদ্ধান্ত নিল এই ঘটনা নিয়ে সে আগে যে কয়বার ডিভিনেশন করেছিল সেগুলোর ফলাফলই সে আরেকবার যাচাই করে দেখবে। সে কলমটা হাতে তুলে নিল, কিন্তু সে নিজে হাতে কিছু লিখল না। তার বদলে সে জাদু করেই সামনের ছাগলের চামড়াটার উপর ডিভিনেশন করার একটা বাক্য ফুটিয়ে তুলল। জন মেইনার্ডের মৃত্যুর পেছনে অতিপ্রাকৃত শক্তির হাত ছিল। পুলিশকে সাহায্য করার জন্য সে যখন মিস্টার মেইনার্ডের বাড়িতে গিয়েছিল তখন সে ঠিক এই বাক্যটার উপরেই ডিভিনেশন করেছিল। গতবার সে এই প্রশ্নটার একটা নেতিবাচক উত্তর পেয়েছিল। সে রূপালী চেইনটা হাতে ধরল, এরপর পুখরাজ পাথরের পেন্ডুলামটাকে ছাগলের চামড়ার উপর লেখা বাক্যটার একেবারে কাছাকাছি নিয়ে গেল। ক্লায়েন্ট তার চোখ দুটো অর্ধেক বন্ধ করে নিল। এরপর সে মনে মনে সেই ডিভিনেশনের বাক্যটা আবৃত্তি করতে শুরু করল। জন মেইনার্ডের মৃত্যুর পেছনে অতিপ্রাকৃত শক্তির হাত ছিল। জন মেইনার্ডের মৃত্যুর পেছনে অতিপ্রাকৃত শক্তির হাত ছিল। এভাবে টানা 7 বার লাইনটা পড়ার পর সে তার চোখ খুলল। এরপর সে ঝুলন্ত পেন্ডুলামটার দিকে তাকাল। দৃশ্যটা দেখে হঠাৎ করেই তার চোখের মনি দুটো বিস্ময়ে ছোট হয়ে এল। পোখরাজ পাথরের পেন্ডুলামটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল। ঘড়ির কাঁটার দিকে ঘোরার মানে হল ফলাফলটা ইতিবাচক। তার মানে মিস্টার মেইনার্ডের মৃত্যুর পেছনে সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির হাত ছিল। পেন্ডুলামটার ঘোরার গতি আস্তে আস্তে কমে আসছিল। ক্লায়েন্ট সেটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার মনের ভেতরে তখন রীতিমতো একটা ঝড় বয়ে যাচ্ছিল। তার মানে সেদিন মিস্টার মেইনার্ডের বাড়িতে আমার করা ডিভিনেশনের উপর কেউ প্রভাব ফেলেছিল, কেউ ইচ্ছা করেই সেটার কাজে বাধা দিয়েছিল। ম্যাডাম শ্যারন কি তবে একজন বিয়ন্ডার? শুধু বিয়ন্ডারই নয়, সে কি তাহলে বেশ শক্তিশালী একজন বিয়ন্ডার? নাকি তার পেছনে অন্য কারো হাত আছে?
হয়তো সেই মানুষটাই তাকে মিস্টার মেইনার্ডকে খুন করার পরিকল্পনা সাজাতে সাহায্য করেছিল। তারা কি মেয়রের চেয়ারের দাবিদার একজন শক্তিশালী প্রতিপক্ষকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল? নিউ পার্টির হয়ে হাউস অব কমন্সের ভবিষ্যৎ সংসদ সদস্য হওয়ার পথে মিস্টার মেইনার্ড ছিলেন সবচেয়ে বড় বাধা। তারা কি তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল? ক্লাইনের মাথায় এরকম হাজারো চিন্তা বিদ্যুতের বেগে ছুটে চলছিল। এর মাঝেই সে ডিভিনেশনের জন্য একটা নতুন বাক্য লিখে ফেলল, ম্যাডাম শ্যারন একজন বিয়ন্ডার। সে আগের মতো পেন্ডুলাম পদ্ধতি ব্যবহার করেই এই বাক্যটা 7 বার আবৃত্তি করল। ক্লাইন ডিভিনেশনটা সম্পন্ন করার জন্য তার বর্তমান অবস্থানের সুবিধাটা কাজে লাগাল। সেই সাথে ম্যাডাম শ্যারন সম্পর্কে তার জানা তথ্যগুলোও সে এখানে ব্যবহার করল। অবশেষে সে তার প্রশ্নের একটা উত্তর দেখতে পেল। উত্তরটা ছিল পোখরাজ পাথরের পেন্ডুলামের ঘড়ির কাঁটার দিকে ঘুরে চলা। তার মানে উত্তরটা হল হ্যাঁ, ম্যাডাম শ্যারন আসলেই একজন বিয়ন্ডার। কথাটা মনে হতেই ক্লাইনের স্নায়ুগুলো এক অদ্ভুত উত্তেজনায় টানটান হয়ে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না। সে সাথে সাথেই নিজের প্রার্থনার সাড়া দিয়ে সেই রহস্যময় দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। এক মুহূর্তের জন্য তার চারপাশে যেন একটা প্রবল বিশৃঙ্খলা তৈরি হল। মাথাটা একটু চক্কর দিয়ে উঠতেই সে দেখতে পেল সে ম্যাডাম শ্যারনের শোবার ঘরে ফিরে এসেছে, আর সে তার নিজের শরীরটাকেও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখল। ক্লাইনের আত্মাটা ভাসতে ভাসতে সেই ভারী সিন্দুকটার সামনে গিয়ে দাঁড়াল। সে তার ডান হাতটা সিন্দুকের দিকে বাড়িয়ে দিল। এরপর সে খুব সাবধানে তার হাতটা সিন্দুকের ভেতরে ঢুকিয়ে দিল। ম্যাডাম শ্যারন যেহেতু একজন বিয়ান্ডার, তাই এই সিন্দুকের ভেতরে কোনো ফাঁদ পাতা থাকতে পারে। ক্লাইনকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এখন ক্লাইনের আত্মার সাথে সেই রহস্যময় জায়গার শক্তি আর তার নিজের স্পিরিচুয়ালিটি মিলেমিশে একাকার হয়ে আছে। এমন একটা অবস্থায় ক্লাইনের আর নতুন করে কোনো ডিভিনেশন করার প্রয়োজন নেই, কারণ সে যখনই কোনো বিপজ্জনক জিনিসের কাছাকাছি যাবে তখনই সে ভেতর থেকে একটা সংকেত বা ওয়ার্নিং পেয়ে যাবে। ডিভিনেশনের একটা বড় অংশই তো হল নিজের অ্যাস্ট্রাল প্রজেকশন বা আত্মাকে স্পিরিট ওয়ার্ল্ডে ঘুরে বেড়ানোর সুযোগ করে দেওয়া। এভাবেই তো মানুষ অদেখা জগতের নানা বিষয়ের ইঙ্গিত বা রেভেলেশন পেয়ে থাকে। অন্য কথায় বলতে গেলে এই সবকিছুই আসলে মানুষের নিজস্ব স্পিরিচুয়ালিটি থেকে তৈরি হয়। ক্লাইনের প্রায় স্বচ্ছ হয়ে যাওয়া হাতটা যখন সেই পুরো ধাতব দরজা ভেদ করে ভেতরে ঢুকল, তখন সে অস্বাভাবিক কিছু টের পেল না। হাত দিয়ে ভেতরের জায়গাটা একটু আন্দাজ করে নেওয়ার পর সে সামনের দিকে ঝুঁকে পড়ল। এরপর সে তার পুরো আত্মাটাকেই সিন্দুকের ভেতরে ঢুকিয়ে দিল। সে দেখতে পেল সিন্দুকের ভেতরটা মোট 3টা ভাগে ভাগ করা আছে। প্রথম তাকটা সোনার বার, মোটা মোটা টাকার বান্ডিল আর অনেক দামি গহনায় বোঝাই করা ছিল। এর পরের তাকে কিছু সিল করা জরুরি কাগজপত্র রাখা ছিল। ক্লাইন কাগজগুলোর উপর একটা ফুঁ দিল, কিন্তু সে পাতাগুলো উল্টে ভেতরের লেখাগুলো পড়ার মতো অবস্থায় পৌঁছাতে পারল না। ঠিক আছে, আমাকে মিস্টার আজিকের তামার বাঁশিটা দিয়ে আরেকবার চেষ্টা করে দেখতে হবে। ক্লাইনের আগেও এই ব্যাপারটা নিয়ে পরীক্ষা করে দেখেছিল। সে যখন ফ্লেয়ারিং সানচার্ম বা আজিকের তামার বাঁশিটাকে নিজের আত্মা দিয়ে মুড়িয়ে ফেলেছিল, তখন সেই জিনিসগুলো খুব সহজেই যে কোনো বাধা পার হয়ে যেতে পেরেছিল। মনে হচ্ছিল যেন জিনিসগুলো নিজেরাই কোনো মায়াবী বস্তুতে পরিণত হয়েছে। সিন্দুকের একেবারে নিচের তাকটা ছিল বেশ অদ্ভুত। সেখানে শুধুমাত্র একটা সাদাকালো ছবি রাখা ছিল। ছবিটাতে খুব সুদর্শন এক যুবকের চেহারা দেখা যাচ্ছিল। এটা কি ম্যাডাম শ্যারনের অতীতের কোনো প্রেমিক? তাদের কি জোর করে আলাদা করে দেওয়া হয়েছিল? আর তারপর ম্যাডাম শ্যারন বাধ্য হয়ে সেই বুড়ো ব্যারন ক্ষয়কে বিয়ে করেছিলেন? আর সেই কারণেই কি তিনি একাধিক পুরুষের বিছানায় গিয়ে এরকম একটা চরিত্রহীন জীবনের পথ বেছে নিয়েছেন? কিন্তু তার হৃদয়ের গভীরে কি এখনও একটা পবিত্র জায়গা লুকিয়ে আছে? প্রতিদিন রাতে চারপাশ যখন শান্ত হয়ে আসে, তখন কি তিনি এই ছবিটা বের করেন আর অঝরে কাঁদতে কাঁদতে ছবিটার উপর হাত বুলিয়ে দেন? ক্লাইন মুহূর্তের মধ্যেই তার মাথায় একটা দারুণ রোম্যান্টিক ট্র্যাজেডির গল্প সাজিয়ে ফেলল। কিন্তু সে ছবিটার দিকে যত বেশি তাকাতে লাগল, তার কাছে ব্যাপারটা তত বেশি সন্দেহজনক মনে হতে শুরু করল। ছবিটার ওই যুবকের চেহারার সাথে ম্যাডাম শ্যারনের চেহারার যেন বড্ড বেশি মিল আছে। ছেলেটা কি ম্যাডাম শ্যারনের ভাই? ম্যাডাম শ্যারন তো একজন বিয়েন্ডার। ধ্যাততেরি, সেও কি তাহলে ডেমন্স পাথওয়ের কেউ? ঠিক ওই ইনস্টিগেটর ট্রিসির মতো। ক্লাইনের মাথায় হঠাৎ করেই একটা নতুন চিন্তার উদয় হল, যেটা তাকে নিজেই বেশ ভয় পাইয়ে দিল। ট্রিসি এতদিন ধরে এই টিঙ্গেন শহরে পড়েছিল। তার কারণ কি এই যে তার পার্টনারও এখানেই ছিল? ক্লাইন খুব মনোযোগ দিয়ে ছবিটা পর্যবেক্ষণ করল। সে পরিষ্কার বুঝতে পারল যে ওই যুবকের চেহারা আসলেই ম্যাডাম শ্যারনের চেহারার অবিকল প্রতিরূপ। এক অজানা যন্ত্রণায় তার প্রায় স্বচ্ছ মুখমণ্ডলটা বিকৃত হয়ে গেল। সে আর কখনোই ওই পর্নোগ্রাফিটাকে আগের চোখে দেখতে পারবে না। ক্লাইন কোনো মতে নিজেকে সামলে নিল। এরপর সিন্দুকের কোণগুলোতে কোনো কিছু লুকানো আছে কিনা সেটা হাতড়ে দেখার চেষ্টা করল। যদিও তার বর্তমান অবস্থায় সে কোনো কাগজ হাত দিয়ে তুলে নিতে পারবে না, তবে যে কোনো কঠিন বস্তুর ভেতর দিয়ে হাত চালানোর অনুভূতি আর বাতাসের ভেতর দিয়ে হাত চালানোর অনুভূতি এক নয়। আবার আলাদা ঘনত্বের জিনিসপত্রের ভেতর দিয়ে হাত চালানোর অনুভূতিও এক এক রকম হয়।
সিন্দুকের ভেতরটা খুঁজতে খুঁজতে ক্লাইন হঠাৎ করেই জমে গেল। সিন্দুকের যে দিকটা দেয়ালের দিকে ছিল সেদিকে সে একটা ফাঁকা জায়গা খুঁজে পেল। এটা একটা গোপন কুঠুরি। সেখানে কোনো বিপদ নেই, এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর ক্লাইন সেই গোপন কুঠুরিতে ঢুকে পড়ল। তার চোখে প্রথমে যা পড়ল সেগুলো হলো কিছু মলম, সুগন্ধি, গুঁড়ো করা লতাপাতা এবং এরকম আরও কিছু জিনিস। তবে একদম মাঝখানে একটা দেবতার মূর্তি রাখা ছিল, যেটা দেখতে ঠিক একটা কঙ্কালের মতো। মূর্তির আকার ছিল একটা হাতের তালুর সমান, আর এটা সম্ভবত কোনো এক সুন্দরী মেয়ের মূর্তি। মূর্তিটার চুলগুলো একেবারে তার পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা। চুলের প্রতিটি গোছা বেশ মোটা এবং স্পষ্ট, দেখতে ঠিক যেন বিষাক্ত সাপের মতো। চুলের প্রতিটি গোছার একেবারে ডগায় একটা করে চোখ বসানো ছিল। সেই চোখগুলোর কোনোটা বন্ধ ছিল, আবার কোনোটা খোলা। দৃশ্যটা দেখে ক্লাইন বেশ ভয় পেয়ে গেল। তার নাকে একটা অশুভ গন্ধ এসে লাগল। সে আর এক মুহূর্তও দেরি না করে খুব তড়িঘড়ি করে সেই গোপন কুঠুরি থেকে বেরিয়ে এল। ম্যাডাম শ্যারনের ঘরে কোনো গোপন কক্ষ বা জায়গা আছে কিনা এটা জানতে চেয়ে সে যে ডিভিনেশন করেছিল সেটা কেন ব্যর্থ হয়েছিল তা সে এখন পরিষ্কার বুঝতে পারল।